Audio Jungle. Audio Jungle. নতুন দিশা দেখতে পেয়েছে, যখন এই রাজ্যের মানুষ নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছে, আজ তারা মানে পিছনের দরজায় দিয়ে একটা বিভ্রান্তকারী যারা আন্দোলন করছে, যারা নিজেদের স্বার্থে, আপনারা সবাই জানেন যে দিল্লির যে আন্দোলন, সেটা একখানের বিগলি বা মন্ত্রী ব্যবসায়ী যারা দালাল গোষ্ঠী, যারা দীর্ঘ সময় ভাগ করছেন গরিব মানুষের উৎপাদিত শাকসবজি থেকে কমিশন খেয়ে বন্ধ হয়েছে, তাদের আন্দোলনকে হাইজ্যাক করে তারা তাদের রাজনীতি সিদ্ধি করতে চাইছে। এগুলো ভারতবর্ষের মানুষ জানে, এই রাজ্যের মানুষ জানে। গতকাল উত্তরে যারা আমরা এই ধরনের কিষাণ সংগ্রহ করেছিলাম, সেখানে জনঢল নেমেছিল। আজ আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্র ভবন প্রাঙ্গণে পিছনের দিক বলুন, আর ডান দিক বলুন, বাম দিক বলুন, আমাদের সামনে যতটুকু দেখা যাচ্ছে মানুষের জনঢল নেমেছে। মানুষ ভারতীয় জনতা পার্টি সরকারের পক্ষে, কেন্দ্র সরকারের এই মোদীর যে কৃষি বিলের পক্ষে। আমাদের অনেক বক্তারা রয়েছে, ওনারা আলোচনা রাখবেন। আমি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র আলোচনা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই আমার একসঙ্গে বলুন ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ধন্যবাদ ত্রিপুরা মহোদয়কে। এখন মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ রাখছি ত্রিপুরা সরকারের মাননীয় কৃষি, পর্যটন এবং পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে। এটা নিয়ে আমরা বলুন, তারা এটা ভুল সিদ্ধান্ত। হ্যাঁ, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পদক্ষেপ নিয়েছে, কৃষকের গড়ে প্রতি বছরে ৬,০০০ টাকা ঢুকে, এবং আমাদের মাননীয় বিপ্লব কুমার দেব 18 টাকা 50 পয়সা ধরে আমাদের কাছে এই যে গোমতী ধান আমাদেরকে ক্রয় করছে, প্রত্যেকটা দানীয় করে। এবং আমরা স্বপ্ন দেখছি বিপ্লবের যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাকে আমরা অত্যন্ত স্বাগত জানাই। আমরা মোদীজির পক্ষে আছি এবং বিরোধিতা করতেছে, তারা দেশ সৃষ্টি করতেছে, সেই বাধা আমাদের রাজ্যের আজকের এই আমরা গ্রহণ করব না। সমস্ত কৃষকদের নিয়ে এই সম্মেলন উপস্থিত রাজ্যের সর্বকালের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেবজি, আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপি মাননীয় সভাপতি ডক্টর মানিক শাহ মহাশয় এইমাত্র উপস্থিত হয়েছেন। আমাদের রাজ্যের আদরণীয় উপমুখ্যমন্ত্রী শ্রীযুক্ত বর্মন মহোদয় এখানে উপস্থিত। আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের ত্রিপুরা মহাশয় এবং এখানে ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির মাননীয় সহ সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য মহাশয়, ডক্টর অশোক সিনহা মহাশয় এবং খাদ্যমন্ত্রী মাননীয় মনোজ গান্ধী দেব মহাশয় সহ আমাদের সামনে উপস্থিত সমস্ত মাননীয় বিধায়কগণ এবং এই ভারতীয় জনতা পার্টি সর্বস্তরের জেলা থেকে শুরু করে মন্ডল এবং সমস্ত মোর্চার নেতৃবৃন্দরা এবং আমার সামনে উপস্থিত বহু হাজার যারা কৃষক ভাই বন্ধুরা, তাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্যের কৃষি দপ্তরের পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই কৃষি বিলের ঘোষণা করেছেন, আমরা দেখেছি রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য যখন রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রাক মুহূর্তে কোনো না কোনো প্রজেক্টের ঘোষণা করেন, কিন্তু সেটা থাকে। আমরা বিগত দিনে দেখেছি যে কৃষি বিল নিয়ে আসছে যারা একটা অংশের মানুষ যারা বিরোধিতা করছেন, কিন্তু এই কৃষি বিল তখন বিগত ইউপিএ গভর্নমেন্টের সময় কৃষি বিল আনার কথা প্রস্তাব উঠেছিল। কি কারণে শুধু প্রস্তাবের আকারেই থেকেছিল, সেটা আজকে মানুষ অন্তত বুঝতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি ভারতবর্ষের অন্তিম পর্যায়ের মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষকে অর্থনৈতিক দিক দিয়ে তাদের
অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ানোর প্রচেষ্টায় উনি আছেন। আজকে কৃষি বিল ঘোষণার আগে ভারতবর্ষের সমস্ত কৃষকদের তাদের রোজগার যাতে 2022 সালে দ্বিগুণ হয় তার জন্য প্রভূত অনেক ধরনের সূচনা উনি দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে কৃষি বিল এনেছে কৃষকদের কি চেয়েছে এই বিলে? প্রথমত কৃষকদের যেটা ফার্মার প্রডিউস এন্ড কমার্স এই প্রোটেকশন প্রমোশন এন্ড ফেসিলিটেশন 2020 যেখানে বিল আনা হয়েছে, সেখানে কৃষকদের স্বাধীনতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। আমরা দেখেছি কৃষকরা তার নিজের উৎপাদিত ফসল এবং তার মতো করে উৎপাদিত ফসলের মূল্য সে নির্ধারণ করতে পারে। আমরা কি দেখেছি ভারতবর্ষের যতটা আমাদের যেগুলো আছে, ওষুধ থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সমস্ত জিনিসপত্র যেগুলো তৈরি করা হয় কোম্পানিগুলো, আজকে সেইগুলো মূল্য তারা তৈরি করে, যারা প্রডিউসার তারা তৈরি করে, যেটা কিনে তার উপরে লেভেল থাকা দাম নিয়ে, কিন্তু একমাত্র কৃষকদেরই ক্ষেত্রে শুধু তার বিপরীত দিকে চলে। কৃষকরা তো উৎপাদিত ফসলের মূল্য সে নিজে নির্ধারণ করতে পারে না। এই মূল্য নির্ধারণ করে তারা যেটা কৃষকদের কখনো স্বাধীনতা দেওয়ার পক্ষে নয়। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই জায়গায় চেষ্টা করেছেন যে ভারতবর্ষের কৃষকদের স্বাবলম্বী করে তুলতে হবে এবং তাদের উৎপাদিত ফসলের পয়সা পেতে হবে। উৎপাদিত ফসলের মূল্য তারা ঠিক করবে, সেটা ঠিক করার জন্য সেখানে মিডলম্যানদের দ্বারা হবে না। আমরা দেখেছি পাঞ্জাব হরিয়ানা থেকে শুরু করে উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের কিছু অংশ যেখানে কৃষকরা প্রাধান্য লাভ করে না এবং তাদের পেছনে মিডলম্যানরা তাদের মুনাফা নিয়ে যায়। আজকে সেখানকার মানুষই তাদেরকে ভুল বুঝে কৃষকদের নিয়ে আন্দোলন চেষ্টা করছে। ভারতবর্ষের কোটি কোটি কৃষকের মধ্যে একটা মুসলিম সংখ্যক কৃষকদের দিয়ে আন্দোলন করে কৃষকদের পক্ষে বিলকে রোকা যাবে না। আমরা দেখেছি এই বিলের মাধ্যমে কৃষকরা চাইলে তাদের সঙ্গে তারা এই উৎপাদিত ফসল নিয়ে তারা দাম ঠিক করবে। নির্দিষ্ট কোন আমাদের যারা নিয়ন্ত্রিত বাজার থেকে রাজ্যগুলোতে এগ্রিকালচার প্রডিউসার মার্কেট, সেগুলো এই মুহূর্তে তারা করতে পারে, কিন্তু সেখানে তাদের মূল্য তাদের দিতে থাকে না, মূল্য নির্ধারণ অন্য জায়গায়। আজকে তারা ইচ্ছা করে সেখানে করতে পারবে, ইচ্ছা করে তারা বাইরের বাজার যে কোনো জায়গা থেকে তারা তাদের উৎপাদিত পণ্য তারা বিক্রি করতে পারবে। এই বিলে আনা হয়েছে, এই বিলের জন্য তাদের এই ফসল বিক্রির আগে যারা কিনতে প্রস্তুত, যারা বিক্রি করবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে এবং সেখানে কন্ট্যাক্টের আগে তাদের এই উৎপাদিত ফসলের মূল্য নির্ধারিত হবে এবং সেই মূল্য সেই যারা কন্ট্যাক্ট করবে সেই কন্ট্যাক্টের মাধ্যমে সে তাদের জমির জন্য প্রয়োজনীয় কৃষি যন্ত্রাদি এবং অন্যান্য সমস্ত আনুষঙ্গিক তারা সেখানে করবে সেই চুক্তির মাধ্যমে এবং সেখানে জমি কখনোই তারা হস্তান্তর হবে না। কোনো ভারতবর্ষে এই বিলের মধ্যে লেখা হয়নি যে কৃষকদের জমি তারা কেউ ওই কন্ট্রাক্ট যারা করবে তারা নিয়ে যেতে পারবে, সেখানে কোনো প্রভিশন রাখা হয়নি। সেই জায়গায় নয় যেখানে কৃষকরা যে মূল্য নির্ধারণ করবে, যদি মনে হয় যে মূল্য তার সঠিক নয় তাহলে সে তৎক্ষণাৎ সেই তার এগ্রিমেন্ট সে বাতিল করতে পারে। এই বিলে তাতে স্বাধীনতা রাস্তা করে দিল। প্রধানমন্ত্রী যে এখানে থেকে থাকেননি, ভারতবর্ষের 10 কোটি 59 লক্ষ লোকের কাছে এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, যে প্রকল্প কখনো বিগত কোন সরকার চিন্তা করেনি, যেগুলি করেছেন কৃষকদের কি করে দ্বিগুণ লাভ করা যায় এবং তার মাধ্যমে প্রায় 97-98 কোটি টাকা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে কৃষকদের ঘরে চলে গেছে। আমাদের রাজ্য আজকে 226 কোটি টাকার মতো আমাদের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ওই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা ঢুকেছে। কখনো শোনা গেছে? কখনো ভেবেছিল যে কৃষকরা মাঠ পথে আটকে যায় এবং কৃষকদের সেখানে উৎপাদনের মাঠ পথে যদি আটকে যায় তাহলে হয় তাদের ফসল তাদের বিক্রি করিতে কম দামে, আর না হয় তাদের জমি বন্ধক দিয়ে তাদের চলতে হতো, মহাজন ভিত্তিতে ছিল তা। আজকে সেখানে তাদের টাকাটা হয়েছে যাতে কৃষকরা মাঠ পথে থেমে না থাকতে হয়, কৃষকের যাতে তাদের জমির মূল্য যাতে সঠিক, তারা উৎপাদিত ফসলের মূল্য সঠিক পায় তার ব্যবস্থা করা হবে। কেন হবে না? আমি একটা শুনেছি এখানে আসার আগে এখানকার রাজনৈতিক দল দমকল পার্টি সেখানে আন্দোলন করছে, তাও বলে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল ওরা কি করবে, 25 বছর কি করেছিল এখানে। এরা কৃষক সভার নাম দিয়ে মাত্র কৃষককে ঠকিয়েছিল। এরা কৃষকদের কাছে এরা যে সরকার এসেছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমরা 3 বছর পার হইনি এখনো, কিন্তু এরা যে কৃষকদের জন্য সরকারে বসার কয়েক মাসের মধ্যে যারা ইতিহাস তৈরি করে দিয়েছে, যেখানে বিগত আমাদের এই রাজ্যে উৎপাদন সবচেয়ে বেশি ভালো, কিন্তু ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আজকে তৈরি বহু বছর আগে হয়েছিল ইন্ডিয়াতে,
সেখানে পাঞ্জাব হরিয়ানা কিছু অংশে রাজ্যগুলো সুবিধা নিত এমএসপির মাধ্যমে, কিন্তু রাজ্যে কৃষকদের জন্য বামফ্রন্টের তৎকালীন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বামফ্রন্ট কখনো চেষ্টা করেন কৃষকদের ঘরে কি করে পয়সা দেওয়া যায়, কি করে তাদের অর্থনীতি সমৃদ্ধি করা যায়। আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী করেছেন এই এমএসপির মাধ্যমে কৃষকদের কাছে তাদের ধান বিক্রি করার সুযোগ করে দিয়েছেন, যেখানে 10 থেকে 12 টাকা বেশি কখনো কেজিতে ধান বিক্রি করতে পারতো না এরা যে কৃষকরা, আজকে সেখানে 17 টাকা 50 পয়সা এমএসপির মাধ্যমে কৃষকদের সেখানে ঘরে টাকা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17 টাকা 50 পয়সার সঙ্গে 1 বছরের মধ্যে উনি সেই রেট পাবে 18 টাকা 15 পয়সা উনি করে দিয়েছেন, যাতে কৃষকদের তাদের রোজগারের রাস্তা শোনাই শুধু নয়, প্রত্যেক কৃষকের কাছে যে সেখানে কৃষক আজকে খুঁজে ধান নিয়ে চলছে। এবং আজকের দিন আগামী দিনে 18 টাকা 68 পয়সা প্রতি কেজি ধানের ব্যবস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন। উনি বিলে বলেছেন, বিরোধীরা বলছে যে বিল করার পরে এমএসপি উঠে যাবে, কোথায় এমএসপি উঠে যাবে, এমএসপিরা জায়গায় থাকবে, এমএসপি বঞ্চিত হচ্ছে বিভিন্ন স্টেটে। এবং সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোথাও কৃষকদের বলেনি যে এখানে ডিমান্ড করতে পারো, স্বাধীনতা নিতে পারো, নিজের উৎপাদন বৃদ্ধি করতে পারো, পয়সা পেতে পারে, সেটা হচ্ছে লক্ষ্য। মিথ্যা বোঝানো হচ্ছে কৃষকদের। এরা যে কৃষকরা কি বুঝেছিল যখন এমএসপি মুখ্যমন্ত্রী যখন এই বাস্তবে যখন প্রথম এই ফুড কর্পোরেশনের মাধ্যমে যখন আমরা ধান ক্রয় করি, কি বলেছিল বিভিন্ন জায়গাতে বামপন্থী নেতারা বিভিন্ন কৃষকের বাড়ি থেকে বলেছিল তোমরা ধান বিক্রি করবে না, ধান সরকারের কাছে বিক্রি করলে তোমার বিপিএল কেটে নেবে, সরকার তার মধ্যে লেভি কেটে নেবে, তুমি ভাতা কেটে নেবে। কৃষকদের কাছে বলেছে যদি তারপর ধান দিতে হয় তাহলে প্রতি কেজি 27 টাকা করে দেবে, তার নিচে দেবে না। কত বড় কৃষক বিরোধী দল এই বামফ্রন্ট বিরোধী দল, যাতে কৃষক যাতে তার পয়সা না পায় তার জন্য এভাবে ব্যবস্থা করেছিল। তারাই করছে আন্দোলন, তারাই আন্দোলন করবে। এর কৃষককে আন্দোলনে পায় দেয়নি। আমি যদি বলি প্রত্যেকটা আন্দোলন দেখুন, ছবি তুলুন, সাংবাদিক বন্ধুদের ছবি দেখেছেন, বিভিন্ন মিডিয়াতে দেখেছি, কয়টা কৃষক আছে অরিজিনাল যে আন্দোলন যাচ্ছে কৃষকদের বিরুদ্ধে দেখবেন নেই। সমস্ত তাদের নেতা যারা ওই পৃষ্ঠপোষক ছিল, যারা লুটতরাজ করে বেরিয়েছে 25 বছর, তাদের চেহারা দেখবেন, কৃষকের চেহারা দেখবেন না। কারণ কৃষকের চেহারা থাকার কথা নয়। এই কৃষক এই রাজ্যের মানুষ পয়সা পাচ্ছে। আমরা কৃষকের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চাইছেন কৃষকদের উন্নতি করার জন্য। 2022 সালের মধ্যে আমরা আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার প্রতি কোটি কোটি পায় আমরা চেষ্টা করছি কৃষকদের সে জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। এই ছবি দেখছেন আনারস, এটা আমাদের সরকার আনারস গাছ লাগায়নি। এই আনারস এ রাজ্যের ইতিহাস শুরু থেকে মানুষ আনারস উৎপাদন করতে করতে মানুষ ফলকে গেছে, যখন আনারস করে বাজারে 3, 4, 5 টাকা বেশি আনারস বিক্রি করতে পারতো না। মুখ্যমন্ত্রী যে নজরে পড়েছে এই রাজ্যের কৃষকদের পয়সা পাওয়ার জন্য এই আনারসকে আমাদের সরকার আমরা এই আনারসকে রাজ্যের বাইরে তো নয় বিদেশে আমরা পাঠিয়েছি টন টন আনারস। আজকে আনারস চাষিদের কাছে উৎসব বেড়েছে, আজকে আনারস তারা 20 টাকা কেজিতে এই কুইন পাইনাপেল তারা বিক্রি করতে পারছে 15 টাকা কেজিতে, কিউ পাইনাপেল বিক্রি করতে পারছে, যেখানে আগে 7-8 টাকা বেশি কখনো পেত না। শত হেক্টর আজকে আনারস চাষি বেড়ে গেছে। জমি খালি একটা কথা নয়, আজকে সেখানে কৃষকরা উৎসাহিত করছে। আমরা সেই নয়, এই কুইন পাইনাপেল রাজ্যে তো পরিচিত আগে কি ছিল সেটা আমি এই ভাষায় বলতে চাইছি। আজকে রাজ্যের পরিচয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বিদেশেও যে ত্রিপুরা রাজ্যের নাম যে পরিচয় হোক, ওই পরিচয় মাপকাঠি হয়েছে কুইন পাইনাপেলকে। ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতির মাধ্যমে ওই কুইন পাইনাপেলকে স্টেট ফুড হিসেবে ঘোষণা করেছিল সাথে আমাদের সেই জুন মাসের মাথায় মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে। আজকে রাজ্যকে চেনে কুইন পাইনাপেল ভারতবর্ষে কোনায় কোনায় বলবে যে ত্রিপুরা আনারস। এটাই আমাদের সরকারের প্রথম জিনিস, যে রাজ্যের পরিচয় আমরা ব্যবহার করতে পেরেছি, কৃষককে উৎসাহিত পেরেছি, কৃষকের উৎপাদন উৎসাহিত হচ্ছে। আমাদের রাজ্যের কৃষকরা জমির মালিক, সেই কৃষক এটা রাজনীতির বিষয়বস্তু নয়। আমরা বিভিন্ন ভাষণে মাননীয় মুখ্যমন্ত্রী বলে আমরা বলি যে আমাদের রাজ্যের কৃষক যারা জমি আছে তারা প্রকৃত কৃষক। বামফ্রন্টের মতো শুধু চেহারা দেখে তাদের সেই ক্যাডারদেরকে কৃষক সাজানো নিয়ে বিভিন্ন কৃষি সামগ্রী বা সুযোগ গভর্নমেন্টের সুযোগ দেওয়ার ব্যবস্থা নেই। এখানে প্রকৃত কৃষকদের কাছে তাদের সুযোগ পৌঁছে দেওয়ার জন্য সরকার আশ্বাস করছে। বন্ধুগণ, ফসল বীমা যোজনাতে যখন প্রধানমন্ত্রী করছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন আমার কৃষকদের ফসল বীমা যোজনা আওতায় আনতে হবে। আমাকে বলেছে, আমি দেখেছি ইতিহাস খুলে খাতা খুলে দেখা যায়
মাত্র 11,000 কৃষককে এই রাজ্যে ফসল বীমা যোজনার আওতায় এনেছিল বামফ্রন্টের সেই কৃষক স্পিতি দলের মিথ্যা ফ্যাক্টরি দলে ওই সিদ্ধান্ত মাত্র 11,000 কৃষক এই ফসল বীমা যোজনার আওতায় রয়েছিল। আজকের দিনে আজকে যে 2,06,000-এর বেশি কৃষক যারা ফসল বীমা যোজনার আওতায় হয়েছে, এবং সবচেয়ে বড় খবর যে এদেরকে প্রতি একর জায়গাতে 220 টাকার কিছু বেশি তাদের টাকা দিতে হতো, প্রতি একর জায়গা লিখে বীমা বাবদ প্রিমিয়াম দিতে হতো। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন না, এদেরকে আরো শক্তিশালী করো, এদেরকে ফসল যাতে নষ্ট না হয়, এদের ফসল খরা বৃষ্টিতে নষ্ট না হয়, তাদের প্রত্যেকের ফসলের জন্য আওতা আনো। আমি সেই টাকা রাজ্য সরকার থেকে দেবো। সেখানে 210 টাকা প্রতি একরে রাজ্য সরকার দিচ্ছে, 10 টাকা মাত্র প্রতি একরে কৃষকরা দিচ্ছে। এটাকে বলে কৃষকের জন্য সরকারের কৃষকদের রাস্তা নামিয়ে শুধু আন্দোলন করে দিয়ে, তাদের রোজগারের ব্যবস্থা করে দিয়ে ওই সমস্ত কথা সেই বামফ্রন্ট বলতে পেরেছে, এবং সেখানে বামফ্রন্টের কথা কৃষক করে না। আমরা চাই এ রাজ্যে প্রত্যেকটা কৃষক প্রতি কোনায় কোনায় মহল্লাতে গ্রামীণ এলাকাতে প্রত্যেক জায়গায় তার বিরোধিতা করুন। সেখানে কোন লোক রাজনৈতিক দল কি বামপন্থী কংগ্রেস কোন দল যদি সেই কৃষক শিবিরের বিরুদ্ধে কথা বলে তাকে বিপরীতের প্রতিবাদ করুন। মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে যিনি তার স্বপ্নের মাধ্যমে রাজ্যের কৃষকদের এই ভারতবর্ষের কৃষকদের উন্নতি করার যে প্রচেষ্টা করছে, সেখানে এই বাধা দেওয়ার যে বিষয় এটা নিয়ে সেটা ঠিক নয়। তার মধ্যে আমাদের লড়াই করতে যেতে হবে। 2021 সালে 2020-21 সালে আমাদের আগামী দিনের যে সূচনা, আমরা সেটার মধ্যে সরকার আমরা প্রতিদিন তাদের কৃষকদের পাশে কাজ করার চেষ্টা করি। আমরা দেখিয়ে দেবো, আমরা করবো, কারণ এই সরকারের মানসিকতা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মানসিকতা আছে যে রাজ্যের কৃষকদের উৎপাদন বৃদ্ধি করা এবং তাদের উপযুক্ত মূল্য পাওয়ার জন্য ওয়ান ইন্ডিয়া ওয়ান মান্ডি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। বিভিন্ন ফার্ম ইনস্ট্রুমেন্ট প্রত্যেকটা জায়গাতে কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য 1 লক্ষ কোটি টাকা ঘোষণা করেছেন। তাদের ফসল আমাদের রাজ্যে এসে পৌঁছেছে। আমরা চাই কৃষকদের স্বয়ংসম্পূর্ণ করে তোলো, আধুনিক পদ্ধতিতে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে কৃষি চাষ করতে হবে। এই পূর্ণ মডেল সেই পূর্ণ চিন্তা ভাবনা কৃষকের কাজ করে কৃষক এগোতে পারবে না। এই ধ্রুব সত্য কাজ ধ্রুব যেখানে মাননীয় প্রধানমন্ত্রী উপলব্ধি করতে পেরেছেন বলে আজকে সারা ভারতবর্ষে কৃষক বেলাম চলে। এই আন্দোলন থাকবে না যে আন্দোলন কৃষকের বিরুদ্ধে চলছে, এবং তারা করতে পারেনি, বিগত সরকারের লোকরা করতে পারেনি। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করছেন, আগামী দিন আরো এগিয়ে যাবেন এবং প্রত্যন্ত অঞ্চলের সমস্ত দিকে মানুষ উন্নীত পাবে। এবং তার জন্য এই কারণে আমি বলছেন বলেই তো রাজ্য থেকে সমস্ত কংগ্রেস থেকে শুরু করে সব বিরোধী দল মুছে যাচ্ছে। আগামী দিন কৃষক বিল যেদিন চালু হবে সেই দিন এই ভারতবর্ষের দ্বিতীয় দল দাঁড়িয়ে মোদীজির বিরুদ্ধে কথা বলার নিশ্চিত করে আমরা আবেদন করি আপনাদের কাছে, চলুন যারা বিরোধিতা করে শুধু বিরোধিতার জন্য এই বিরুদ্ধে আমাদের লড়াই করতে আমাদের প্রতিবাদ করতে। আজকে সকলকে আমি কথা না বলি, মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলবেন তা আমি আবারও সকলকে অনুরোধ করবো, রাজ্যের সরকারের প্রকৃত দিশাকে নিয়ে সহযোগিতা করুন, বিরোধীদের বক্তব্যের সমালোচনা করুন, বিরোধিতা করুন, প্রত্যেকে টুইট করুন, প্রত্যেকে মেসেজ দিন প্রধানমন্ত্রীকে যে আমরা এক আছি রাজ্যের কৃষকরা, আমরা আপনার পাশে আছি, আমরা মানবই হয় আগামী দিন আমরা দেখিয়ে দেবো রাজ্যের উন্নতি কোথায় বলবে। সকলকে আমার ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ঢাকায় জিন্দাবাদ, মাননীয় মুখ্যমন্ত্রী জিন্দাবাদ। রাজ্যের মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহরায় মহোদয়কে এখন আমি অনুরোধ রাখবো ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সবাইকে নমস্কার। আজকের এই সুবিশাল যে কৃষক সমাবেশ আগরতলায় রবীন্দ্র ভবনের প্রাঙ্গণে হচ্ছে, এখানে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজি, উপস্থিত মাননীয় উপমুখ্যমন্ত্রী
শ্রী বিষ্ণু দেববর্মা মহোদয়, উপস্থিত এই ত্রিপুরা সরকারের মাননীয় কৃষিমন্ত্রী, উপস্থিত আমাদের ইউথ এন্ড স্পোর্টস এবং খাদ্যমন্ত্রী, উপস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহসভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত মাননীয় সহসভাপতি ডক্টর অশোক সিনহা মহোদয়, উপস্থিত আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক শ্রী টিঙ্কু রায় মহোদয়, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত মহোদয়া, আর মঞ্চের সামনে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রাক্তন 2 সভাপতি, উপস্থিত মাননীয় বিধায়কগণ, উপস্থিত আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির এক্সিকিউটিভ কমিটির সমস্ত সদস্যরা, উপস্থিত আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের সদস্যরা, মন্ডলের সদস্যরা, তাছাড়া আজকে এখানে যাদের জন্য এখানে আজকে এই সমাবেশ, আমাদের প্রিয় কৃষক ভাই ও বোনেরা, সর্বপ্রথমে ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আমি সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য অশেষ শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। একটু আগে আমাদের টিঙ্কু রায় মহোদয় বিস্তৃতভাবে স্বাগত ভাষণে উনি উল্লেখ করেছেন যে কেন আজকের এই সমাবেশ, এবং তার সাথে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী বিস্তৃতভাবে আলোচনা করেছেন যে কেন এই যে আমাদের প্রধানমন্ত্রীজি যে কৃষি বিল এনেছেন এবং তার উপকারিতা এবং তার বিরুদ্ধে এখন সারা ভারতবর্ষের মধ্যে যে বিরোধী দলের পক্ষ থেকে যেভাবে বিরোধিতা করছেন, এবং তার সাথে যারা আমাদের কৃষক ভাই ও বোনেরা আছেন তারা বিভ্রান্তি মাধ্যমে এখন আন্দোলনে যুক্ত আছেন। তো আমাদের গতকালও নর্থে আমরা এই কৃষক সমাবেশ আমরা করেছি, একটু আগে আপনারা অবগত হয়েছেন, সেখানেও বিশাল পরিমাণে আমাদের কৃষক ভাই বোনেরা এসেছিলেন। আজকে আমাদের তাই এখানে আমাদের 2টো জায়গায় আমাদের এই সমাবেশ করার কেন্দ্রীয় নির্দেশ, সেই অনুযায়ী আজকে আপনারা এখানে এসেছেন। বন্ধুগণ, কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে দেশ আজ খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করতে সমর্থ হয়েছে, এটা আমরা সবাই জানি। তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনোদিনই আজকে একটা সময় ছিল যখন ভারতবর্ষ খাদ্যের জন্য অন্য হয়ে ঘুরে বেড়াতো। সেই জায়গায় আমাদের এই কৃষক ভাই বোনেরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে দেশকে খাদ্য সুরক্ষায় সুনিশ্চিত করেছে। এই সবুজ বিপ্লবে পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তর প্রদেশের কৃষকদের সবচেয়ে বেশি ওদের যোগদান রয়েছে। একটা সময় কৃষকদের রোজগার বৃদ্ধির যে সমস্যা হতো তাকে সামনে রেখে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন, তার বিক্রয়ের জন্য নতুন বাজার সৃষ্টি করা আবশ্যক, এই কথাটা মাথায় রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই লক্ষ্যে এই বিলগুলো পাস করেছেন। সরকারের লক্ষ্য হল কৃষিক্ষেত্রে এমন একটি ব্যবস্থা নির্মাণ যেখানে গুণমান সম্পন্ন উৎপাদন সুনিশ্চিত হবে। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে উৎপাদিত ফসলের ক্ষেত্রে ক্ষতি কমিয়ে আনা যাবে। ফসল সুরক্ষার ব্যবস্থা হবে। ছোট ও মাঝারি কৃষকদের সুসংগঠিত করে নতুন বিপণন ক্ষেত্রকে সম্প্রসারিত করা যায়। কৃষকদের আর্থিক সমৃদ্ধির জন্য পিএম কিষাণ সম্মান নিধি চালু করা হয়েছে। একটু আগে আমাদের মাননীয়
কৃষিমন্ত্রী বলেছেন, কৃষি ঋণ ব্যবস্থাকে সরলীকরণ করা হয়েছে, ন্যূনতম সমর্থন মূল্যকে সুদৃঢ় ও সুনিশ্চিত করা হয়েছে। এখানে আমি একটু ডাটা আপনাদের সামনে আমি রাখছি যে 2020 এবং 21 সালে কৃষি ক্ষেত্রে বাজেট বরাদ্দ হয় 1,34,399 কোটি টাকা, যা 2013-14 সালের চেয়ে প্রায় 6 গুণ বেশি। 2015-16তে দেশে মোট 251.54 মিলিয়ন মেট্রিক টন ফসল উৎপাদিত হয়েছিল। 2019-20তে তা বেড়ে যায় 296.65 মেট্রিক টন, যা উৎপাদনের একটি নতুন রেকর্ড। কেন্দ্র সরকার সমস্ত নোটিফাইড খারিফ ও রবি শস্যে এবং অন্যান্য বাণিজ্যিক এমএসপি বৃদ্ধি করে চলেছে, যার ফলে 2018-19 সালের তুলনায় ন্যূনতম 50% অতিরিক্ত লাভের মুখ আমাদের কৃষক ভাইরা দেখেছেন। 2020-21 অনুযায়ী ধানের উৎপাদন 356.11 লক্ষ মেট্রিক টন হয়েছে, যা 2019-20 তুলনায় প্রায় 20% বেশি। পিএম কিষাণ যোজনায় 10.59 কোটি কৃষকদের সুবিধা প্রদানের জন্য মোট 95,975 কোটি টাকা প্রদান করা হয়েছে। পিএম ফসল বীমা যোজনায় গত 4 বছরে 23 কোটি আবেদনকারীর মধ্যে 7.2 কোটি আবেদনকারীকে লাভ প্রদান করা হয়েছে। এই সময়ের মধ্যে প্রায় 17,450 কোটি টাকা প্রিমিয়াম প্রদান করা হয়েছে গভর্নমেন্ট থেকে, যার ফলে 87,000 কোটি টাকা ইন্স্যুরেন্স ক্লেম প্রদান করা হয়েছে। শুধু তাই নয়, 2013-14 সালে 7.3 লক্ষ কোটি টাকা কৃষি ঋণ প্রদান করা হয়েছিল, যা 2019-20 সালে বেড়ে দাঁড়িয়েছে 13 প্রায় ডাবল 13.73 লক্ষ কোটি টাকা। 2020-21 সালে 15 লক্ষ কোটি টাকার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষকরা যাতে নিজেদের পছন্দ অনুসারে ফসলের বিপণন করতে পারে, তার জন্য বর্তমানে এই যে এপিএমসি বা যে মান্ডির পাশাপাশি গুণমান সম্পন্ন ফসলের উচ্চ মূল্য প্রাপ্তির জন্য নতুন পছন্দের বাজারে কৃষকরা ফসল বিক্রি করতে পারে। অন্যান্য সামগ্রী উৎপাদকরা বিপণনের ক্ষেত্রে যে সুবিধা পান তা কৃষকদের জন্য সম্প্রসারিত করা হয়েছে। কৃষি সংস্কারে প্রযোজ্য এই নতুন আইন একদিকে কৃষকরা উৎপাদিত ফসলের অধিক মূল্য পাবে, তার জন্য নতুন বিপণন ব্যবস্থার সংস্থান, এবং অপরদিকে এই সংস্কার প্রবর্তনের পর্যাপ্ত পরিকাঠামো সৃষ্টি ও কৃষকদের শক্তি বৃদ্ধি করা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত গুণমান সম্পন্ন ফসলের উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে তার রপ্তানি ব্যবস্থা গ্রহণের ফলে কৃষকরা অধিকতর লাভবান হবেন। পরিকাঠামো নির্মাণের জন্য 1 লক্ষ কোটি টাকার কৃষি পরিকাঠামো তহবিল গঠন করা হয়েছে, যার মধ্যে ফসল উৎপাদন পরবর্তী পরিকাঠামো যেমন কোল্ড স্টোরেজ, সর্টিং, গ্রেডিং, প্যাকেজিং, গ্রামীণ বিপণন কেন্দ্র, ই-মার্কেটিং ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত 3064 পরিকল্পনার জন্য 1565 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। কৃষকরা যাতে সাংগঠনিকভাবে নিজেরাই ফসলের বিপণন ব্যবস্থা করতে পারে, তার জন্য 10,000 এফপিও গঠন করবে কেন্দ্র সরকার। এর জন্য 6,865 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। এই যোজনায় দেশের প্রতিটি ব্লকে ন্যূনতম একটি এফপিও স্থাপিত হবে। আমাদের এই যে একটু আগে আমার পূর্বতন বক্তা বলেছেন যে আমাদের যে 3টা আইন পাস হয়েছে তার কি কি বৈশিষ্ট্য। তো প্রথম যে আইন সেটা হচ্ছে ফার্মার্স প্রডিউস ট্রেড এন্ড কমার্স বিল 2020। প্রধান বৈশিষ্ট্য কৃষকদের উপর আরোপিত বিধি নিষেধ উঠিয়ে দিয়ে পুরনো বিপণন ব্যবস্থার পাশাপাশি বিপণনের নতুন বিকল্পের সুযোগ সৃষ্টি করা, যাতে কৃষকরা উৎপাদিত ফসলের উচ্চ মূল্যে বিক্রয়ের সুযোগ পাবে।
2 নম্বর হচ্ছে কৃষকরা নিজেদের পছন্দ মতো যে কাউকে যে কোনো সময় যে কোনো জায়গায় উৎপাদিত ফসল বিক্রি করার অধিকার পাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থরাশি প্রাপ্ত হবে। আগে কি হতো যে বিক্রি ওনারা নিয়ে গেছেন, যারা ব্যবসায়ীরা নিয়ে গেছেন, কিন্তু অর্থরাশি ওনাদেরকে ঠিক সময় দিতেন না। কিন্তু এখানে এই আইনে সঠিক সময়ে ওনাদেরকে এই অর্থরাশি দিতে হবে। অন্তরাজ্য ও আন্তঃরাজ্য বিপণনকে নিঃশর্ত করার লক্ষ্যে ইকোসিস্টেম গঠন করা হয়েছে। ই বাজারের জন্য পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। কেন্দ্র সরকার কৃষি পণ্য ব্যবসায়ীদের ইলেকট্রনিক রেজিস্ট্রেশন, ব্যবসায়িক লেনদেনের নির্দেশনা এবং জরিমানা প্রক্রিয়া নির্ধারণ করবে। সব যতগুলো নিয়ম করেছে সবকটা কৃষকদের স্বার্থেই করা হয়েছে। কেন্দ্র সরকার বাজার সতর্কতা এবং মূল্য প্রসার প্ল্যাটফর্ম গঠন করবে, যাতে করে কৃষকরা ফসলের মূল্য সম্বন্ধিত তথ্য জানতে পারবে। কৃষকদের জন্য সরল ও সুলভে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে, যাতে কৃষকদের প্রতারণাকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা যায়। 2 নম্বর যে আইন সেটা হচ্ছে ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন বিল 2020। এতে বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে ফসল তোলার পূর্বে কৃষি পণ্যের ক্রয় এবং কৃষি পরিষেবা সংস্থানের জন্য কৃষক এবং ক্রেতার মাঝে চুক্তিপত্রের আইনি সংস্থান। কৃষি চুক্তি অনুযায়ী ফসলের অগ্রিম মূল্য নির্ধারণ এবং মূল্য ফারাক হলে ন্যূনতম সুনিশ্চিত মূল্য প্রদানের সংস্থান। সুনিশ্চিত মূল্যের পাশাপাশি বোনাস সহ অতিরিক্ত অর্থ সংশ্লিষ্ট ঘোষিত মূল্য অনুসারে প্রদান। কৃষি পণ্যের গুণমান বজায় রাখার পাশাপাশি তৃতীয় পক্ষের দ্বারা মূল্যবান ও গুণমানের পর্যবেক্ষণ ব্যবস্থা থাকবে। কৃষকের জমি বিক্রয় বন্ধক দেওয়া বা বন্ধক নেওয়া নিষিদ্ধ। কৃষকরা জমির বিনিময়ে কোনো প্রকার ঋণ শোধ প্রক্রিয়া চলবে না। কৃষক এবং ব্যবসায়ীদের মধ্যে চুক্তিপত্র আবশ্যক। অভিযোগ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা, ব্যবসায়ী কর্তৃক মূল্য প্রদান করা না হলে জরিমানা বাবদ অর্থরাশি 1.5 গুণ অতিরিক্ত মূল্য হিসাবে প্রদানের আইনি সংস্থান। এখন এই যে আইন আমাদের ভারত সরকার করেছেন, আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই যে আইন হয়েছে, সেই আইনের বিরুদ্ধে যে আমাদের বিভিন্ন যে ফার্মার সংগঠন তারা আমাদের সরকারের সাথে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকার 14 অক্টোবর, 13 অক্টোবর, 1 ডিসেম্বর, 3 ডিসেম্বর এবং 5 ডিসেম্বর সহযোগে বিভিন্ন কৃষক সংগঠনকে ডেকে তাদের প্রদেয় মেমোরেন্ডাম উল্লেখিত বিষয় এবং আলোচনার সময় উত্থাপিত অন্যান্য বিষয় মনোযোগের সাথে শুনেন এবং আন্তরিকভাবে সমাধানে প্রয়াসী। 3 ডিসেম্বর কৃষক সংগঠনগুলোর সাথে আলোচনার পর উল্লেখিত বিষয়গুলো চিহ্নিত করা হয়েছে এবং তার সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলো কি? কৃষি সংশোধন আইনের সাংবিধানিক বৈধতা, এপিএমসি মান্ডির সশক্তিকরণ, স্থানীয় মান্ডির বিলুপ না করা, কৃষি পণ্য ব্যবসায়ীদের নিবন্ধীকরণ, অভিযোগ বিবাদ নিষ্পত্তির জন্য সিভিল কোর্টের বিকল্প ব্যবস্থা গ্রহণ, কৃষকের জমি সুরক্ষিত রাখা, এমএসপিতে বিক্রয় সুনিশ্চিত করা। বিদ্যুৎ বিল নিয়ে খুব হইচই হয়েছে, আমরা দেখেছি। বিদ্যুৎ বিল সংশোধন নিয়ে কৃষকদের দুশ্চিন্তার অবসান ঘটানো, শস্য ক্ষেত্রে নেড়া অগ্নিসংযোগের যত অপরাধ সংশ্লিষ্ট উদ্যোগে এবং তার সমাধানের জন্য আইনি সংস্থান নিয়ে কেন্দ্র সরকার উদ্যোগ গ্রহণ করেছে। কৃষক সংগঠনগুলি বিনা কারণে কোনো যুক্তি ছাড়াই যে বিভিন্ন যে মধ্যস্থকারী যাদের এখন হাতে গা লেগেছে, তারা এর ভিতর ঢুকে গেছে, তাদের কারণে এই উদ্যোগকে ওরা অস্বীকার করে নতুন নতুন বিষয় উত্থাপন করে পরিস্থিতিকে অহেতুক জটিল করে তুলছে। কেন্দ্র সরকারের কাছে কৃষি হচ্ছে অগ্রাধিকার ক্ষেত্র এবং কৃষকদের স্বার্থ সর্বোপরি। এই কারণেই সমস্যার নিরসন ও দুশ্চিন্তার অবসানের জন্য যাবতীয় প্রয়াস নেওয়া হয়েছে এবং আগামী দিনেও এই প্রয়াস জারি থাকবে। এই সংস্কারের উদ্যোগ থেকে সরে যাওয়া ও রাষ্ট্রের সর্বোপরি কৃষি, কৃষক
ও কৃষি অর্থনীতির পরিপন্থী হবে। বার্ষিক হারে 8% ন্যূনতম কৃষির জিডিপি না থাকলে উন্নয়নের বৃদ্ধির হার কিছুতেই উন্নত দেশগুলোর সমান হবে না। অথচ রাষ্ট্রের কৃষি ব্যবস্থার সরকারি বিনিয়োগের তুলনায় প্রাইভেট বা ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক বা কর্পোরেট বিনিয়োগ অতি নগণ্য। বিনিয়োগবিহীন কৃষি উন্নতি প্রায় 1.5 দশক ধরে সীমাবদ্ধতা ও সীমিত। এমত অবস্থায় এই সংস্কার অতীব প্রয়োজনীয়, অন্তত বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের জন্য। কৃষি পণ্য বাজার কমিটি এপিএমসি আইন অনুযায়ী প্রতিটি রাজ্যে আলাদা নির্ধারণ করা আছে। এপিএমসি দ্বারা কমিশন এজেন্ট, আড়তদার, পাইকারি ও খুচরো ব্যবসায়ী চিহ্নিত করা হয়। অন্যভাবে বলতে গেলে বর্তমান প্রথা একটি মনোপলি বা এক বা একাধিক ব্যক্তির দ্বারা পরিচালিত বাজারের ক্রয় বিক্রয় ব্যবস্থা, যেখানে লেভি, সেস ইত্যাদি সবই ব্যক্তিতান্ত্রিক সংস্থাটি দ্বারা পরিচালিত। কোথাও কোথাও আড়তদারের কমিশন এজেন্ট গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কৃষককে ফসল ন্যায্য বাজার ঘরে ফেলে অনেক কম দামে কিনে নেয়। তারপরে আড়তদার বেশি মুনাফার বিনিময়ে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে বিক্রি করে। নতুন কৃষি বিলের মাধ্যমে এই মিডলম্যান বা মধ্যস্থ ভোগী প্রথা দূর হয়ে যাবে। মধ্যস্থ ভোগী প্রথা দূর করতে না পারলে দেশের সাধারণ কৃষি পরিবারগুলোকে আজীবন ঋণগ্রস্ততা থেকে মুক্তি দেওয়া যাবে না। অন্যদিকে আধুনিক কৃষি প্রযুক্তি আমাদের দেশে থাকা সত্ত্বেও জিডিপি বৃদ্ধি করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী 2003 সালে মডেল এপিএমসি অ্যাক্ট, তারপরে তার পরবর্তী সময়ে শ্রী মনমোহন সিংজির নেতৃত্বে ইউপিএ সরকার 10 বছরের শাসনকালেও মডেল এপিএমসি অ্যাক্ট অনেক চেষ্টা করেও বিভিন্ন রাজ্যে সংগঠিত করতে পারেনি। 2019 সালে লোকসভা নির্বাচনে একটু আগে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী উল্লেখ করেছেন যে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে উল্লেখ আছে যে স্পষ্ট করে বলা আছে মডেল এপিএমসি অ্যাক্ট বাতিল করা হবে, অথচ ওরাই এখন ওদেরকে রসদ দিচ্ছে এই আন্দোলন। আজকের দিনে কেন্দ্রীয় সরকারের সামনে একটি রাস্তায় খোলা, রাষ্ট্রীয় কৃষি ব্যবস্থা, কৃষক ও কৃষি অর্থনীতির কল্যাণে সংস্কারের পথে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। ভারতবর্ষের মাত্র 13টি রাজ্যে এপিএমসি অ্যাক্ট আছে, চালু আছে সম্পূর্ণরূপে 12টি নামমাত্র তাও। তার মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে এপিএমসি অ্যাক্ট চালু আছে। 4টি রাজ্যের মধ্যে পাঞ্জাবের কৃষকরাই, যাদের ধনী চাষি বলা হয়, আন্দোলনে এখন বিনিয়োগ করছে। সুরাহার পথে পাঞ্জাবের কৃষক নেতারা বা হরিয়ানার নেতারা যদি এগিয়ে না আসে, ভারতকে অন্যান্য রাজ্যে কৃষকদের উন্নতি থামিয়ে রাখা উচিত হবে না। আমার মনে হয় আমি যা বলেছি মোটামুটি আমি যা আগে আমার পূর্বতন বক্তারা যা বলেছেন তারই আমি রিপিটেশন খানিকটা করেছি, কিছু আমি অ্যাড করেছি। বাস এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি। জয় ভারত, জয় কিষাণ, এক ভারত শ্রেষ্ঠ ভারত। আর মোদীজি বলেছেন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের যেতে হবে। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। নমস্কার। ধন্যবাদ রাজ্যের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে। এখন সম্বোধন করার জন্য আমি অনুরোধ রাখছি এই রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন মহোদয়কে। মঞ্চে উপস্থিত ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, উপস্থিত আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডক্টর মানিক শাহ মহোদয়, মঞ্চে উপস্থিত কৃষিমন্ত্রী প্রদীপ বাবু, খাদ্যমন্ত্রী মনোজ বাবু, আমাদের ত্রিপুরা প্রদেশের বিজেপির সভাপতি, সহসভাপতি, জেনারেল সেক্রেটারি, সামনে সারিতে বসা এমএলএ, রাজ্যের নেতৃবৃন্দ, বন্ধুগণ,
বলার বিশেষ কিছু থাকে না। আমি শুনছিলাম আমাদের কৃষিমন্ত্রীর বক্তব্য, উনি বিস্তৃতভাবে বলেছেন। এরপরে আমাদের রাজ্যের সভাপতি ডক্টর মানিক শাহ বলেছেন, উনিও পরিসংখ্যান নিয়ে বলেছেন। তো আমি কিছু বলবো, কিন্তু খুব সংক্ষেপে বলবো, খুব ছোট করে বলার চেষ্টা করবো। রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন। এবং কৃষি বিল নিয়ে খুব হাল্লা গুল্লা আছে দিল্লিতে। কার কি অবস্থা আমরা জানি না, কারণ যখন ইউপিএ সরকার ছিল কেন্দ্রে এবং শরদ পাওয়ার যে কৃষি মন্ত্রী ছিলেন, উনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠি লিখেছিলেন কৃষি জন্য কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। আজকে আবার উনি একটি পরিচয় করছেন। আর যেখানে আমাদের কংগ্রেস বন্ধুরা আছেন, ওরা তো সবকিছুতেই না পার্টি। কম্পিউটার আসবে না, উদাহরণ হবে না, বাণিজ্য হবে না, সবটাই না করতে করতে ভারতীয় রাজনীতিতে নাই হয়ে গেছে। তারপরে হয়ে গেছে আমাদের বন্ধু কংগ্রেসের যুবরাজ, উনি কি বলছেন আমি বুঝতে পারি না। উনি যখন বুঝবেন তখন বলবেন, সেটা হয়তো 5 বছর থেকে 5 বছর পর বলবেন। ওনার সব বুঝতে সময় লাগে। আমাদের যে কংগ্রেসের নেতা আছে ওনার বুঝতে অনেক সময় লাগে। উনি কি বলছেন এখন কেউ বুঝতে পারছেন না। একমাত্র স্পষ্ট বক্তব্য ভারতীয় জনতা পার্টি এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির বক্তব্য স্পষ্ট। আত্মনির্ভর ভারত যদি করতে হয়, অন্নদাতাকে কৃষকদেরকে আত্মনির্ভর করতে হবে। একটাই বক্তব্য, স্পষ্ট বক্তব্য, একটা বক্তব্য, আত্মনির্ভর ভারত শুরু হয় আত্মনির্ভর কিষাণ দিয়ে। কারণ এই ভারতবর্ষের বেশিরভাগ মানুষ কৃষি কাজের সঙ্গে যুক্ত। ওর বেশিরভাগ কৃষকই প্রান্তিক বা মার্জিনাল ফার্মার যাকে বলে। আমাদের কৃষিমন্ত্রী সুন্দর ব্যাখ্যা দিয়েছেন কৃষি বিল 3টা। একটাতে আছে মন্ডিও থাকবে, কৃষকরা অন্য জায়গায় বিক্রি করতে পারবে। সেটা কৃষক বিরোধী কিভাবে হয়? কৃষকদেরকে স্বাধীনতা দেওয়া, সেটা কি কৃষক বিরোধী হয়? দ্বিতীয় বিল হলো কৃষকরা চুক্তি করতে পারবে, ওদের প্রোডাক্ট বিক্রি করার জন্য চুক্তি করতে পারবে। সারা পৃথিবীতে কোনখানে পৃথিবীতে নেই এরকম নিয়ম, ভারতবর্ষে ছিল। উৎপাদক যারা উৎপাদন করে, ওদের উৎপাদনকারী জিনিসগুলি ওরা বিক্রি করতে পারে না নিজের দামে। মধ্যখানে দালালরা এসে খেয়ে ফেলে। আর তৃতীয়, ওদের উৎপাদনগুলি ওরা স্টোর করতে পারবে, রাখতে পারবে। আগে কি হতো, এক দামে বিক্রি করা বাধ্য ছিল, পচনশীল বেশিরভাগ জিনিসগুলি পচনশীল ছিল, সেটাকে রাখতে পারবে। এখন যখন মার্কেট ডিমান্ড হবে, ওরা সেই দামে বিক্রি করতে পারবে। এই 3টা পদক্ষেপে আত্মনির্ভর কৃষকের জন্য। বিগত দিনে লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ওই বছরের প্রধানমন্ত্রী, উনি বলেছিলেন জয় জওয়ান জয় কিষান। ওনার দেহান্ত হয়ে যায়, তারপরে স্লোগানটা অফিস শোনা যায়নি। আজকে নরেন্দ্র ভাই মোদীজি সেই স্লোগানকে কার্যকরী করছে, জয় জওয়ান জয় কিষান। একটা ওয়ার মেমোরিয়াল ছিল না, একটা ওয়ার মেমোরিয়াল ছিল না, উনি বানিয়েছেন। জয় জওয়ান জয় কিষান। জয় কিষান কি করে হবে যদি আমরা কিষানদের ভবিষ্যৎ
কিষানদের ভাগ্য যদি আমরা দালালের হাতে ছেড়ে দেয় কিভাবে হবে? তাই কিষানদের তিনটা মিলিয়ে একটা লক্ষ্য, কিষানরা যেমন সিদ্ধান্ত নিতে পারে। কেন দালাল সিদ্ধান্ত নেব? কেন মন্ডি সিদ্ধান্ত নেবে? যেগুলি ব্যবসায়ী যারা ব্যবসা করেন আপনারা জানবেন, আপনারা কিছু জিনিস তৈরি করেন সেটা বিক্রি করার জন্য আপনার চুক্তি করতেই পারবেন, কিন্তু কিষান পারত না, মন্ডিতে যেতে হতো। এখন যে কিষান মন্ডিতে যাবে যারা যাওয়ার ইচ্ছা নেই ওরা ওখানে বিক্রি করতে পারবে। কতক্ষণ ধরে এটা সাধারণ যদি আমরা একটা সাধারণ এক্সাম্পল উদাহরণ নেই, আলুর দাম কত সারা ভারতবর্ষে কত দিয়ে কি বিক্রি করে আলু? কিষান 1 টাকা থেকে 3 টাকা করে প্রতি কেজি। সেটা কি করে দালালরা কিনে 1 টাকা থেকে 3 টাকা কেজি করে আলু দালালরা কিনে। এই দালালটি আবার এই আলু বিক্রি করে ওই আপনার চিপস খান, আঙ্কল চিপস, লেস চিপস, এই বহুজাতিক কোম্পানিগুলির কাছে আলুগুলি বিক্রি করে 33 টাকা 35 টাকা কেজি। আর সেই কোম্পানিগুলো কি করে? একটু প্যাকেজিং করে, একটু প্রসেসিং করে, প্রক্রিয়াকরণ করে সেই চিপস বিক্রি হয় প্রায় 1000 টাকা কিলো। আর কৃষক 1 টাকা থেকে 3 টাকা কিলো। এই ছিল অবস্থা। কেউ তো বলছে না এর সম্বন্ধে। একবার তো ভারতীয় জনতা পার্টি বলে কেন কৃষক 1 টাকা কেজি পাবে? ওরা সিদ্ধান্ত নেয় কত করে পাবে। সিপিএম এত বড় বড় কথা বলে, বহুজাতিক কোম্পানি, মাল্টিন্যাশনাল, ওই একটা কথা বলি। আমাদের কৃষিমন্ত্রী বলছিলেন কিষান সম্মান নিধির কথা। আপনারা জানেন 100% কেন্দ্রীয় অর্থে বছরে 6000 টাকা পাবেন কৃষকরা। ভারতে প্রায় 14 কোটি কৃষক এই অর্থ পাওয়ার যোগ্য, কিন্তু পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা প্রায় 70 লক্ষ। ভারতে এখনো পর্যন্ত 9.97 কোটি কৃষক এই অর্থ পেয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের বেঙ্গলের দিদির বিরোধিতার কারণে একটা কৃষকও পায়নি। সেখানে তো আন্দোলন হচ্ছে না, সেখানে কৃষকরা বঞ্চিত হচ্ছে কিষান সম্মান নিধি থেকে। সেখানে কেন সিপিএম আন্দোলন করছে না? কেন কংগ্রেস আন্দোলন করছে না? সেখানে তো আন্দোলন হচ্ছে না। দিদি গরম গরম বক্তৃতা দিচ্ছেন, কেন আন্দোলন হচ্ছে না? দিদির এই কিষান বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন করছে না কেন সিপিএম কংগ্রেস আনতে চায়? আর ভারতীয় জনতা পার্টি যে পার্টি চায় কিষানরা আত্মনির্ভর হোক, কিষানরা নিজের সিদ্ধান্ত নিতে পারে। আমাদের মন্ত্রী বলেছেন একটা ভয় ঢুকিয়ে দিয়েছে কিষানদের মধ্যে, আপনাদের জায়গা হরপ করে নেবে কোম্পানি। আমাদের সভাপতিও বলেছেন সে সুযোগ নেই, কারণ এমন চুক্তি করা যাবে না যেখানে কৃষকরা নিজের জায়গা হস্তান্তর করে দেবে কোম্পানির কাছে। এমন চুক্তি করা যাবে না, সেটা নিষেধ আছে আইনে। কৃষি জমি রূপান্তর করা যাবে না এই চুক্তির মাধ্যমে। ওটা ভয় কিসে? যেখানে কিষান বিরোধী কাজ হচ্ছে সেখানে কংগ্রেস সিপিএম চুপ, যেখানে প্রো কিষান কাজ হচ্ছে সেখানে বড় বড় নেতা নামছে। তাই ভারতীয় জনতা পার্টি স্পষ্ট বক্তব্যের পার্টি, এক কথা বলে এক কথা করে এরকম নয়। সিপিএম তো যা বলে তার উল্টো করে, ত্রিপুরাতে সাক্ষী আমরা। আর কংগ্রেস যা বলে বলতেই থাকে, 70 বছর ধরে বলছি। সুতরাং আপনাদের কাছে এই আবেদন, আপনার বেরুন, মানুষকে বোঝান। আমাদের সভাপতি বলেছেন টুইট করুন, আমরা সাপোর্ট করি নরেন্দ্র ভাই মোদীজির এই কিষান বিলকে। কারণ এই কিষান বিলের একমাত্র লক্ষ্য আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর কিষান।
এবং কৃষকরা যেমন অন্য ব্যবসায়ীর মতন স্বাধীনভাবে নিজের প্রোডাক্টের দাম ঠিক করতে পারে, সেটাই হল বড় কথা। আমি আপনাদের বিদায় দিচ্ছি, অন্ধকার হয়ে যাচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী বলবেন, আবার কথা হবে, এগুলো আপনাদের বিদায় দিচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।